আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বর মাসের ডেডলাইন ২০২৬ সনের এটার প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিদ প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিদ, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অছিলা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতির শেষ, তার দলের রাজনীতির শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি, পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে, ঘটনা যদি সেই ঘটনা ঘটে। আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সব কিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্নভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনার যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি। কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কি করে মানুষকে পরাজিত করতে হয়, জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে শেখ হাসিনা বা তার যারা লোকজন রয়েছেন, তারা কি মনে করছেন? প্রথমত তারা ঘটনার আকস্মিকতা, অর্থাৎ তারা যে চলে গেছে, পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, মাঠ ছেড়ে দিয়েছে, যেভাবেই বলো না কেন, অ্যাটলিস্ট এক সপ্তাহ তারা ছিল কিং কর্তব্য বিমূঢ়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার একটা হাত নেই, বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিশেষ অঙ্গে হাত দিয়ে দেখলেন ওটা নাই, একদম নাই, জিরো।
তো আপনি যেভাবে আশ্চর্য হয়ে যাবেন যে এ কী হলো, ঘুম থেকে উঠে কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিচ্ছু নাই, কষ্টের যত নাই, হাত দিয়ে দেখি অন্ডকোষ নেই, হাত দিয়ে দেখি টুনটুনি নেই, ঝুনঝুনি নেই, তখন আপনার যে একটা কিংকর্তব্য বিমূল অবস্থা হয়ে যাবে। অথবা আপনি হঠাৎ করে দেখলেন, পিছনে হাত দিয়ে দেখলেন যে আপনার পশ্চাৎ দেশে কোনো মলদ্বার নেই, পুরোটা একদম মূর্তির মতো স্বাভাবিক হয়ে গেছে, খালি নিতম্ব আছে, কিন্তু নিতম্ব নিচে কোনো আপনার যে ছিদ্র সেটা নেই। তখন আপনার যে অবস্থা হবে, ঠিক একই অবস্থা 5 তারিখে 6 তারিখে আওয়ামী লীগের হয়েছে। তারা বুঝতেই পারছিল না যে আসলে তাদের কি ঘটনা ঘটছে। তারা যখন সম্বিত ফিরে পেল, তখন কেউ হয়তো কচুরিপানার মধ্যে ছিল, কেউ হয়তো ধান খেতে ছিল, কেউ হয়তো পান খেতে ছিল, কেউ কোনো বাসায় আশ্রয় নিয়েছিল। সেখান থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে মাথা বের করলো এবং 2 মাস 2.5 মাসের মধ্যে তারা নিজেদেরকে সামলে নিল। সামলে নিয়ে তারা নানা রকম কথা বলা শুরু করলো। একবার বলল, আমরা ক্ষমতা ছাড়িনি, আমরা এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমরাই সব কিছু ঠিক আছে, পার্লামেন্ট সব ঠিক আছে। আবার একটু পরে বললো যে না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে আমরা সেটা মেনে নিয়েছি। আবার পরবর্তীতে বললো যে না, আমরা আবার বৈধ প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অর্থাৎ ভীষণ রকমভাবে তারা ফ্লাকচুয়েট করতে থাকলো তাদের অবস্থান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার এই সরকারদেরকে কাবু করার জন্য তার একের পর এক কৌশল এবং চাল তারা দিতে থাকলো। এবং সেই চালে আওয়ামী লীগের আসলে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। আওয়ামী লীগ চুরি করেছে ধরেন সারা বাংলাদেশে 1000 টাকা। সরকার বা সরকারের যারা লোকজন রয়েছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে এই 1000 টাকা থেকে হাইয়েস্ট 10 টাকা তারা নিতে পেরেছে। বাকি সহায় সম্পত্তি তাদের হাতে এখনও অক্ষত আছে। জাস্ট আমি 100 টাকা দিয়ে একটা উদাহরণ দিলাম। এখন এটাকে আপনি 1 লক্ষ কোটি ধরেন, 10 লক্ষ কোটি টাকা ধরেন। তো এই টাকা বিএনপি, জামাত, সমন্বয়ক তারা ব্যক্তিগতভাবে লুটপাট করেছে, রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের যে দুর্ভোগ দুর্দশা তারা যা অর্জন করেছে সেই অর্জনের তুলনায় অনলি 10%। ফলে ইকোনমি থেকে শুরু করে অন্য যে কোনো জায়গাতে তাদের নিয়ন্ত্রণ এখনও 90% গেল। এক আমলাতন্ত্র ধরেন, পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, আপনি গুনে গুনে ওখানে আপনি অর্থনীতিতে আপনি 10% ক্ষতি করেছেন, কিন্তু এই সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এই পুরো জায়গাতে আওয়ামী লীগের যে সাজানো বাগান সেখানে আপনি 5% ক্ষতি করতে পারেন। এখনও 95% এফোর্ট তাদের আছে। হার্ডলি হলো তাদের যে নেতাকর্মীগুলো আছেন তাদের সবার আপনি দেখেন প্রথমে 2-3 মাস তাদের চেহারা ভেঙে গিয়েছিল। আপনি এখন দীপুমনির দিকে তাকায় দেখেন তো, হাসানুল হক ইনুর দিকে তাকান, শাহজাহান খানের দিকে তাকান, সালমান এফ রহমানের দিকে তাকান, আনিসুল হকের দিকে তাকান, কি দেখতে পারেন? সবাই নব যৌবন ফিরে পেয়েছে, বিশ্বাস ফিরে পেয়েছে, আস্থা ফিরে পেয়েছে এবং তারা মনে করছে যে আসলে 17 বছর নানা রকম কষ্ট করেছি, ফন্দি ফিকির করেছি, এখন তাদের একটা রিল্যাক্স দরকার। গত 2 বছর ধরে তারা আসলে সেই রিল্যাক্স করছে এবং ওই যে যাকে বলা হয় কোর্টে উঠানোর আগে হাত ধরা, হাতে হ্যান্ডকাপ পরানো, জাস্ট নাটক, জাস্ট নাটক। হঠাৎ করে সারপ্রাইজ ভিজিটে গিয়ে আপনি গিয়ে দেখেন, আমি প্রধানমন্ত্রীকে বলব, গিয়ে দেখেন যে তারা দুপুরে কী দেওয়া ভাত খাচ্ছে আর রাতে কী দেওয়া ভাত খাচ্ছে, তাদের রুমের মধ্যে কয়টা টেলিফোন আছে, কয়টা ল্যাপটপ আছে, তারা কি কি কাজকর্ম করছে, ওখানে বসে বসে কি করতেছে, একটু দেখলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সেই জিনিসগুলো আঘাত করা যায় না, সব কিছু মানে এই বাইরে থেকে। আমি তো জেলখানাতে ছিলাম, আমি তো দেখেছি ওখানে আসলে কি হয়। ওটা একটা ভিন্ন জগৎ, আলাদা জগৎ। এখন ধরেন আমার সাথে যারা ছিলেন, নাম বলবো, প্রতি ওয়াক্তে 5 স্টার হোটেল থেকে খাবার আসতো, ঢাকা ক্লাব থেকে খাবার, আমি তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম। আমি কিছুই নিতাম না, কিন্তু অন্যান্য যারা ছিলেন সে কি খাবার, ঘিয়ে ভাজা পরোটা, আলাদা বাবুর্চি, আলাদা ফ্রিজ, এই ওক্তে এই বাড়িতে বাসা থেকে খাবার আসছে, ওর এদিকে আসছে, মানে রীতিমতো একটা শুধুমাত্র বাইরে বেরোতে না পারা, এছাড়া ওখানে বসে সব কিছু দিদারসে টেলিফোনে কথা হচ্ছে, সবাই দিদারসে ওখানে বসে অপরাধ জগৎ চালাচ্ছে, যারা গুন্ডা বদমাইশ আন্ডারওয়ার্ল্ড চালাচ্ছে জেলখানা থেকে, গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে, ইয়াবার ব্যবসা করছে, এভরিথিং। কাজেই আওয়ামী লীগের লোকজন ওখানে বসে
সারাদিন ইয়ানফসি ইয়ানফসি করছে, আল্লাহ বিল্লাহ করছে, অনুশোচনা করছে, এটা আপনি তাদের চেহারার দিকে তাকাইয়ে দেখেন তো এরকম মনে হয় কি না? সবাই মানে জেলে যখন গিয়েছিল বা 2024 সনের এপ্রিল মে মাসে তাদের যে চেহারা সুরত ছিল, তার সাথে এখন জেলে যারা আছে তাদের সবার চেহারা সুরত ভালো হয়ে গেছে। আচ্ছা, বিদেশের মাটিতে যারা আছে যাদেরকে আপনি দেখতে পান, সে দেখেন তো সমর রেজাউল করিম সাহেব, সাবেক মন্ত্রী মহোদয়, তারপরে শামীম ওসমান সাহেব, তারপরে জাহাঙ্গীর কবির নানক সাহেব, মানে এই সমস্ত যাদেরকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, ডক্টর হাসান মাহমুদ, বলেন তো এদের কারোর একটা পশম মানে নড়াচড়া করেছে? কারো চেহারা খারাপ হয়ে গেছে? বরং সবাই আগে তাদের যে ত্রুটিগুলো ছিল, ভুলগুলো ছিল, সেগুলো বাদ দিয়ে মানে মনে হয় যেন একটা